সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের সামনে মাহফুজ আলমকে নিয়ে আসলাম। আমি তার কথাবার্তা থেকে কয়েকটি জিনিস প্রমাণ করব। প্রথমত আমি প্রমাণ করে দেখাবো যে সে হচ্ছে সম্পূর্ণরূপে শারীরিক এবং মানসিকভাবে একজন অসুস্থ মানুষ। 2 নাম্বার, প্রমাণ করে দেখাবো সে হচ্ছে একজন প্যাথোলজিক্যাল লায়ার। ঠিক আছে? তো কথা না বলে আমি প্রথম প্রথম পয়েন্টটা বা প্রথম যে জিনিসটা তার ব্যাপারে রয়েছে সেটি প্রমাণ করে দেখাই। আমি তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে তার শারীরিক এবং মানসিক অসুস্থতা রয়েছে। তাহলে কথা না বাড়িয়ে আমি এই মাস্টার মাইন্ডের প্রথম পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরি। লেটস প্লে দ্য ফুটেজ। আসলে সাংবিধানিক সরকার, এই সরকারের মধ্যে আমি আসলে সে তাত্ত্বিক আলোচনা যাইতেছি না। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি আরেকটু পিছনের দিকে নিয়ে যাই, আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন। যখন তাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করছিলেন তখন সে অনবরতভাবে তার শরীর কাঁপাচ্ছিল। তার মুখ অনবরতভাবে কাঁপছিল, যেমন করে একজন পার্কিনসন ডিজিজ বা পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তির শরীর কাঁপতে থাকে। ঠিক আছে, আপনাদেরকে আবার আমি পিছনের দিকে নিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। লেটস প্লে अगेन। এই সরকারের মধ্যে আমি আসলে সে তাত্ত্বিক আলোচনা যাইতেছি না। আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আপনাদেরকে সাহায্য করতেছে, আপনাদেরকে এটা রাখতে হচ্ছে, গিলতে হচ্ছে। আচ্ছা, আমি এরো সাইন কয়েকবার তার মুখের উপর নিয়ে গিয়েছিলাম। আপনারা কি লক্ষ্য করেছেন? হ্যাঁ, অনবরতভাবে কাঁপছিল। এটা ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। কোনো ডাক্তারের কাছে যদি কোনো চিকিৎসক, ডাক্তার কিংবা সাইকোলজিস্টের কাছে যদি তাকে নিয়ে যাওয়া হয় তাহলে তারাই ভালো করে বুঝতে পারবে। কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করছে যে এই মানুষটা সুস্থ না। দেয়ার ইজ সামথিং রং উইথ হিম। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? আরেকটি প্রমাণ দেখাই। এই দেখুন, তার ফেসবুক থেকে নিয়েছি, দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখুন আমি এরো সাইন দিলাম এইখানে। এটি কি কোনো সুস্থ মানুষের বডি ল্যাঙ্গুয়েজ? সম্পূর্ণরূপে একজন অসুস্থ, মানসিকভাবে অসুস্থ মানুষ বা বিকারগ্রস্ত মানুষের বডি ল্যাঙ্গুয়েজ। এতে কি কোনো সন্দেহ আছে ভাই? ভাই বোনেরা, আপনারা আমাকে বলুন। মনে হচ্ছে মানে আই ডোন্ট নো, আমি তো সাইকোলজিস্ট না, কিন্তু এই বিষয়টি এই 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 তার বডি এই যে তার বডি ল্যাঙ্গুয়েজের বিষয়টি, এটিকে আপনাদের কি মনে হয়? তার চোখ দুটো লক্ষ্য করে দেখুন, দেখতে পাচ্ছেন তো? আমি দেখালাম এইটা, খেয়াল রাখবেন। এটি কিন্তু কোনো সুস্থ মানুষের আচরণ না। ইট ইজ নট নর্মাল। ইটস নট নর্মাল বডি ল্যাঙ্গুয়েজ। বুঝা গেল? আচ্ছা, আমি যে এটি প্লে করে একটু দেখালাম আপনাদেরকে। এই যে মানে কথা বলার সময় তার সমস্ত শরীর কাঁপতে থাকে, মনে হয় তার শরীরের মধ্যে ভূমিকম্পন শুরু হয়ে গিয়েছে। কোনো জায়গায় কথা বলতে গেলেই এইভাবে তার শরীরের মধ্যে কাঁপুনি চলে আসে। হ্যাঁ, ঠিক আছে, যেমন মনে হয় তার শরীরের ভিতর দিয়ে একটা মহাপ্রলয় ঘটে যাচ্ছে। দ্যাটস নট নর্মাল। এটা এটা হি ইজ এ সিক পারসন। আপনারা তার অন্যান্য ভিডিও ফুটেজগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে এই জিনিসটি লক্ষ্য করবেন। আচ্ছা যাকগে, এটি আমি প্রমাণ দেখালাম। প্রথমত আমি প্রমাণ করে দিলাম সে একজন মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ মানুষ। আচ্ছা, আমি জানি না তার কোনো পার্কিনসন ডিজিজ আছে কি না। আমি যতদূর জানি যে পিপল উইথ পার্কিনসন ডিজিজ শেক দেয়ার বডি নন স্টপ কনস্ট্যান্টলি। ওকে,
আরেকটু শোনাই। হচ্ছে কি, মানে এটা যদি একটু ব্যাখ্যা করতেন যে মানে এই রাষ্ট্রপ্রধান, এই সেনাপ্রধান আপনাদের সাহায্য করতেছেন, ভালো করতেছেন, খারাপ করতেছেন, এটা বা ইটস ওকে ওইটা করা। না, আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না, বরং পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগপ্রাপ্ত ওনাদের। এখন কথা হচ্ছে যে আহ, আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি কারো, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং আহ নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে, আমরা মনে করি তাদের সাথে কাজ করা যায়। কিন্তু এট দ্য সেম টাইম আমরা চেষ্টা করেছি এবং জনগণের থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতি নিয়ে, এবং এটা সরকারের দিক থেকেও এভালুয়েট করা হচ্ছে বা হবে। এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি। এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কি পারতাম না, সাংবিধানিক আহ সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা, অনেকগুলো কোয়েশ্চেন উঠবে। কিন্তু আসলে আহ আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি কিছু, ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা। ধর ভাই, আর তুই মিথ্যা বলিস না, হ্যাঁ? মিথ্যা বলার একটা সীমা আছে। সে বলছে সে নাকি, তারা নাকি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশের মানুষ কি তোমাদেরকে জনপ্রতিনিধি বানিয়ে, হ্যাঁ, ক্ষমতায় বসিয়েছে? উত্তর তো হচ্ছে না। তো এই মিথ্যা বলার মানেটা কি? আরেকটু শোনা যাক। লেটস প্লে। আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি, এবং ওইটা হচ্ছে নিকটি, ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট, ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব। এবং ওখানে অবশ্যই ফেসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফেসিস্ট ইডিওলজির লোক আছে, ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে, এবং যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে তো আছে। জনগণের পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান এবং স্পষ্ট পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন নিয়ম। এটা মিথ্যা কথা বলছে। যারা গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিল আম, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিচার করতে হবে, লাভ লাভ লাভ। মানে এই সবগুলোই মিথ্যা কথা। গণহত্যা চালিয়েছিল হিজবুত তাহরির, জামাত ইসলামের মানুষ। এই যে 5ই আগস্টের পরে 3000-এর অধিক পুলিশের উপর যে গণনিধন চালানো হলো, এটি কি গণহত্যা না? হ্যাঁ, আর একটু শোনা যাক। সেটা তো থাকবেই। অর্থাৎ মূলত এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী যিনি আছেন রাষ্ট্রপতি, তার অবস্থান সেটিও আপনারা একটি ফ্রেমওয়ার্কের মধ্যে ইভালুয়েট করছেন এখন এই মুহূর্তে। না, এটা তো প্রথম থেকে। এখন তো আমরা তো আসলে জনগণের সরকার। জনগণ যদি কালকে মনে করে যে আহ, আহ, আমার জনগণের একটা বড় অংশই যদি মনে করে যে তারা চাচ্ছে না, তাহলে তো, এবং আগে থেকেই চাচ্ছে না, ফলে তো আমাদেরকে তো এগুলো ভাবতে হবে। আমরা তো জনগণের বাইরের কিছু না, বা আমরা কোনো আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, চুপ চুপ চুপ, শাট। কি বলেছিস তুই? তুই বলেছিস তোমরা জনগণের সরকার। জনগণের সরকার হতে হলে জনপ্রতিনিধি হতে হয়। জনগণ কি তোমাদেরকে নির্বাচিত করে সরকার বানানোর জন্য পাঠিয়েছে? মিথ্যা বলিস কেন? মিথ্যা বলারও তো একটা সীমা আছে, ঠিক আছে? আরো ইম্পর্টেন্ট বক্তব্য এইখানে নিয়ে আসছি, এবং সে তার কথার জালের মধ্যেই যে ধরা খাবে এই বক্তব্যের মধ্যে প্রমাণিত হবে। ঠিক আছে, শোনা যাক। জনগণের ম্যান্ডেটে আমাদের mandate। জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন কিছু না। আচ্ছা, জনগণের ম্যান্ডেটই হচ্ছে তাদের ম্যান্ডেট, জনগণ থেকে তারা বিচ্ছিন্ন না। তো তারা তো অবশ্যই জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। গেল 3 মাস যাবৎ দেশব্যাপী জনগণের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, জনগণকে যেভাবে অর্থনৈতিক অর্থনৈতিক সংকটের ভিতর ফেলে দেওয়া হয়েছে, সেইভাবে জনগণ তাকে এবং তাদেরকে সাপোর্ট করতে পারে না। ঠিক আছে, আরেকটু শোনা যাক। জনগণ যেটা ইন্টারেস্টিং। এই শেখ হাসিনাও খুব জনগণের কথা বলতেন। মানে আপনার জনগণ কোনটা? মানে আপনি জনগণ কারে চিনতে পারেন? মনে করেন যে আপনার সাথে কি জনগণের আলাপ হয়, বা জনগণকে আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, বা জনগণের ইচ্ছাটা আপনি কিভাবে বোঝেন? মানে আপনার জনগণটা কে? শেখ হাসিনা জনগণ আমি বুঝতে পারতাম যে মানে যারা আওয়ামী লীগ করেন বা তাকে ভালোবাসেন। এই দেখুন, জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে। কথা বলার সময় তার হাত, মানে সমস্ত শরীর কাঁপতেছে, স্পেশালি মুখ। ঠিক আছে, শোনা যাক। আওয়ামী লীগ। জি।
আপনার এখন জনগণ আমাদের কারা? জনগণ হচ্ছে যে যারা যারা গণ অভ্যুত্থান করেছে। আমি মনে করি বাংলাদেশে এটি মিথ্যা কথা বলেছে। তাদের জনগণ হচ্ছে যারা গণ অভ্যুত্থান করেছে। গণ অভ্যুত্থান জনগণ করে নাই। গণ অভ্যুত্থান কারা করেছে তারা আমরা গণ গণ অভ্যুত্থান কারা করেছে আমরা তাদেরকে চিনি। হ্যাঁ, এটা বলছো তুমি না? গণ অভ্যুত্থান তারাই করেছে যাদেরকে ভাড়া দিয়ে তোমরা মাঠে নামিয়েছিলে। এই খবর তো আমাদের জানা আছে। আমাদের এলাকায় এই ঘটনা ঘটেছে। বস্তির মানুষদেরকে টাকা দিয়ে হুম টাকা দিয়ে তাদেরকে তোমরা রাস্তায় নামিয়েছিলে। আমাদের এলাকায় এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, মানে বস্তির মানুষদেরকে বলা হয়েছিল তোমরা যারা মিছিলে যেতে পারবে তাদেরকে জনপ্রতি 500 টাকা দেওয়া হবে, আর যারা পুলিশের গাড়িতে ঢিল পাটকেল নিক্ষেপ করবে তাদেরকে 1000 টাকা দেওয়া হবে। প্রতিটা উপজেলায়, প্রতিটা বাংলাদেশের প্রতিটা উপজেলায় 15 থেকে 20 লক্ষ 15 থেকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছিল প্রতিটা উপজেলায়। কেন কেন দেওয়া হয়েছিল? এই টাকা দিয়ে এই টাকা দিয়ে টুকাই মানুষদেরকে, শ্রমজীবী মানুষদেরকে হায়ার করে নিয়ে এসে মিছিল মিটিং করানোর জন্য, পুলিশের গাড়িতে হামলা চালানোর জন্য। মাঠ থেকে এই খবর পেয়েছি। বাংলাদেশে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারাই আমাকে ফোন করে বলেছে। এখানে কোনো মিথ্যা বলা যাবে না। তোমাদের সাথে জনগণ ছিল না, তোমাদের সাথে ভাড়াটিয়া মানুষ ছিল। শোনা যাক। অধিকাংশ মানুষ আচ্ছা, আওয়ামী লীগের সরাসরি ফেসিস্ট যারা এনাবলার আছে, এবং ফেসিস্ট অ্যান্ড ফেসিস্ট এনাবলার যারা আছে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন সংগঠনে, এছাড়া বাকি বাংলাদেশের সব জনগণই এই সরকারের পিছনে ঐক্যবদ্ধ আছে। এবং তাদের দাবি, তাদের আশা আকাঙ্ক্ষা শোনার মতো বিভিন্ন স্পেস, উইন্ডো খোলা আছে। এটা অন্তত দুর্গাপূজার ইভেন্টে আপনারা বুঝতে পারেন এত বড় একটা কমিউনিটির উৎসবের ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদের সাথে এনগেজ হয়েছি এবং ওনাদের দাবি দাওয়া মানার ক্ষেত্রে আমরা কিভাবে আচ্ছা আচ্ছা, কিভাবে এনগেজড হয়েছো? আমরা তো তা দেখেছি। দুর্গাপূজায় আসিফ মাহমুদ গিয়ে যে হিন্দুদের দেবতা সেজে ফুলের মালা বরণ করেছিল সেটিও দেখেছি। আর তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছিল যে মানে পুকুরের মাছকে ডাঙ্গায় তুলে দেওয়ার যেভাবে দেওয়া হয় সেইভাবে তাকেও এইখানে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল, এরকম মনে হয়েছিল। হ্যাঁ, এগুলো যে চাল চাপাবাজি, তাকিয়াবাজি, সেটি বোঝার কোনো বাকি থাকে না। দুর্গাপূজায় ইচ্ছা করে তোমরা তোমাদের মানুষকে পাঠিয়েছিলে, হ্যাঁ, এটা বোঝানোর জন্য, ভারত সরকারকে বোঝানোর জন্য বা সারা বিশ্বের মানুষকে বোঝানোর জন্য যে আমাদের দেশে হিন্দুদের প্রতি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। হ্যাঁ, দুর্গাপূজায় এই নাটক তোমরা দুর্গাপূজার সময় তোমরা এই নাটক মঞ্চস্থ করেছিলে দুনিয়ার মানুষকে কনভিন্স করার জন্য। কিন্তু হিন্দুদের উপর কি নির্যাতন কমেছে? না, কমে নাই। হ্যাঁ, হিন্দুদের প্রতি তোমাদের এতই সম্প্রীতি, হ্যাঁ, যে তোমরা চিন্ময় দাসকে জেলের ভিতর ঢুকিয়েছ। ঠিক আছে, তোমাদের এই ভণ্ডামি মানুষ খুব ভালো করে বুঝতে পেরেছে। তোমাদের আমলে হিন্দুদের মানে দুর্গতি 1000 গুণ বেশি বেড়েছে। ঠিক আছে, মিথ্যা বললে হবে না, এগুলো সব সাজানো নাটক। শোনা যাক। কাছে পৌঁছাইছি, আমরা নিজেরা গিয়ে পৌঁছেছি। ওকে, ওনারা দাবি দেওয়া জানাইছেন মাঠে, আমরা গেলাম, আমরা কথা বললাম হ্যাঁ, ওনাদের কাছে। এই যে তাদের 8 দফা দাবি সেটি কি তোমরা মেনে নিয়েছো? 8 দফা দাবি বোধহয়, হ্যাঁ 8 দফা দাবি, সেটি কি মেনেছো? না, মানো নাই। কাছ থেকে শুনলাম এই যে ডায়ালগের ভিত্তিতে আমরা কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করছি, কোনো আরবিট্রারিনেস নেই রাষ্ট্রের ভিতরে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বারবার বলেছেন যে এই যে কোনো আরবিট্রারিনেস এটা রাষ্ট্রের ভিতরে, বরং এটা চলতেছে জনগণ এবং রাষ্ট্রের যে কলকব্জা, এটার ভিতরে কনসালটেশন চলতেছে। ওকে। এবং আমি মনে করি কনসালটেশনের ভিতরে রাষ্ট্রটা আরো শক্তিশালী রূপ ধারণ আমরা আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম। আপনি আসছেন বলে আমরা 2টি জরিপ পরিচালনা করেছি। জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনূসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কিনা। শতকরা 41% দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন, না মনে করেন শতকরা 59% দর্শক। 62,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। পরে আচ্ছা, ঠিক আছে, 59। আচ্ছা, তো ইউনূস যে
সঠিক পথে নাই, ইউনূস যে রাষ্ট্র ভালো করে পরিচালনা করতে পারতেছে না, এই ব্যাপারে বেশিরভাগ জনগণ মত দিয়েছেন। হ্যাঁ, আহ, মানে ইউনূস যে ভালোভাবে দেশ পরিচালনা করতে পারছে না, এই ব্যাপারে বেশিরভাগ জনগণ তাদের মত প্রকাশ করেছেন। তো এই যে মাহফুজ আলম একটু আগে বলল যে জনগণ তাদের পক্ষে আছে, কিন্তু খালেদ মহিউদ্দিন বলছেন যে তাদের জরিপ মোতাবেক জনগণ ইউনূসের পক্ষে নাই, বেশিরভাগ জনগণ ইউনূসের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে এই প্যাথোলজিক্যাল লায়ার কেন মিথ্যা বলল বলুন তো দেখি, আর একটু শোনা যাক। টা নিয়ে আমরা আসছি। যেহেতু জনাব আলম এই দেখুন, এই দেখুন, এই দেখুন অনবরত কাঁপছে, এই দেখুন। আপনি আহ, উম, আহ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, যাদের দেখতে পাচ্ছেন, আর একটু দেখাই। কথা বলছিলেন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি, আপনি নিশ্চয়ই আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছেন কথা না বলার সময় কাঁপে, তার শরীর কাঁপে, কথা বলার সময়ও কাঁপে। যার শরীরের কন্ট্রোল নাই, যার শরীরের উপর নিজের কন্ট্রোল নাই, সে দেশের মানুষের উপর কিভাবে নিয়ন্ত্রণ নিয়ে আসবে বলুন তো দেখি। হ্যাঁ, যে নিজের শরীর কন্ট্রোল করতে পারে না, সে দেশে দেশে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এটি কি বিশ্বাস করা যায়? মানে ক্যাবিনেটের বাইরে দেখতে পাচ্ছেন, এই দেখছেন, আর একটু দেখাই কাপুনি। আপনার সম্মুখীন হয়। তো একটি প্রশ্ন অনেকটা এরকম যে ডক্টর ইউনূস বাবারে বাবা, কাপুনি কাহাকে বলে? হ্যাঁ, সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এই প্রশ্নটার নানা রকম ব্যাখ্যা, এই কথাটার নানা রকম উপস্থাপন আপনি দেখতে পাচ্ছেন। আপনার ব্যাখ্যাটা আমরা একটু শুনতে পাই। রিসেট বাটন কতক্ষণ পর্যন্ত রিসেট বাটন আসলে কি? অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে কি? অতীতের ভিত্তি স্বীকার না করলে দাঁড়িয়ে থাকাটা কখন? অতীত খারাপ হতে পারে, কিন্তু ভিত্তি স্বীকার করা দরকার কি দরকার না, সেটা যদি আপনি একটু বলেন। আবার এই ক্ষেত্রে গভর্নমেন্টের অবস্থান এবং আমাদের নিজস্ব রাজনৈতিক যারা পরিসরে ছিলেন বা আমরা যারা এই আন্দোলনের সাথে ছিলাম তাদের অবস্থান খুবই স্পষ্ট যে 1971 হচ্ছে আমাদের জন্য একটা মাইলস্টোন, এবং ওখান থেকে আমরা শুরু করি। হুম। বাট ওখান থেকেই শুধু না, বরং আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় রকম প্রস্তাবনা এনেছি, যেটা খুবই বাংলাদেশে এটা মানে অনেক অনালোচিত ছিল। সেটা হচ্ছে 47-এর কোশ্চেন, হুম। 47, 71 এবং 24 আমরা এক সুতায় গাঁথা। দেখুন, মানে এইটাই এই আসল সত্যটা সে প্রকাশ করে দিয়েছে। 71-এর সাথে যুক্ত করেছে 47, আর 71-এর সাথে যুক্ত করেছে তাদের জঙ্গি হামলার 2024টাকে, জঙ্গি হামলার 24, বুঝতে পারছেন? 47 কেন নিয়ে আসবে? 47 পর্যন্ত তো বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত ছিল। হ্যাঁ, আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস 47 থেকে শুরু হয় নাই। আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস শুরু হয়েছে 71 থেকে, 71-এর আগে থেকে শুরু হয়েছে। হুম, ধরুন 52 থেকে বলা যায়। হ্যাঁ, 52 থেকে 71, এইভাবে বলা যায়। 47 শুরু হয়েছে পাকিস্তানের মুভমেন্ট। 47 থেকে শুরু হয়েছে পাকিস্তান ভারত প্রতিষ্ঠার মুভমেন্ট। হুম, শুরু হয়েছিল। 47-এ তো বাংলাদেশ ছিল না। তাহলে 47-কে নিয়ে আসতেছে কেন এইখানে? আর 47 থেকে 71, 71 থেকে 24 আবার কি? 24-এর সাথে বাংলাদেশের জনগণের কি সম্পর্ক? 24-এর সাথে তো তোর মতো জঙ্গিদের সম্পর্ক। 24 দিয়ে 71-এর ইতিহাসকে রিসেট বাটনে 24 দিয়ে 71-এর ইতিহাসকে মুছে ফেলার পায়তারা নাকি? এই 24-কেই ইউনূস রিসেট বাটন বলেছে। আমরা কি বুঝি না? 24 নামক রিসেট বাটনে চাপ দিয়ে 71-এর ইতিহাস ডিলিট করে দেওয়ার কথাই ইউনূস বলেছিল। এটাই সত্য। লেটস প্লে। চেষ্টায় আছি।
এবং পলিটিক্যাল কমিউনিটি আকারে বাংলাদেশের জনগণ যে লড়াইটা করছে, বিশেষ করে বাঙালি মুসলমান, এই লড়াইটা আমরা এইটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছি। বলতে 71 আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিসেট বাটন স্যার যে অর্থ বলতেছেন, এটা হচ্ছে ব্যবস্থা, কিন্তু কোনোভাবে 71 না, এটা 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 সঠিক উত্তর হলো না। ঠিক আছে, শুনি। এটা কোনোভাবে মুক্তিযুদ্ধ, বরং যে ব্যবস্থার ভিতর দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয়, সেই ব্যবস্থাকে রিসেট করার কথা স্যার বলেছেন। রিসেট বাটন ওই ব্যবস্থার উপর টেপা হবে, ওই ব্যবস্থার ক্ষেত্রে ও আচ্ছা 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 আচ্ছা, তো রিসেট বাটনে তো তোমাদের ব্যবস্থাকে এখন পুশ করে মানে পুশ করে ডিলিট করা উচিত। হ্যাঁ, মানে তোমরা ডিসেপিয়ার হয়ে যাওয়া উচিত। তোমাদের চেয়ে ফ্যাসিস্ট, ইনুসের চেয়ে ফ্যাসিস্ট আর তোমার মতো ফ্যাসিস্ট দুনিয়াতে আর দ্বিতীয়টা আর কেউ আমরা দেখি নাই। বাংলাদেশেও কোনো ফ্যাসিস্ট তোমাদের মতো দেখা যায় নাই। ঠিক আছে, টেপা হবে, এবং আমরা একটা নতুন ব্যবস্থার ভিতরে ঢুকবো, যেটা আমরা বলেছিলাম আমাদের নাহিদ ইসলাম যে এক দফায় যেটা ঘোষণা করেছে, যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত স্যার। আচ্ছা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি? পালনবাদ? তুমি তো আবার পালনবাদী না? হুকুমতের রব্বানিয়াত প্রতিষ্ঠিত করতে চাও, মানে খিলাফা, আইএস এর খিলাফা প্রতিষ্ঠা করতে চাও নাকি? হ্যাঁ, মূলত এটার কথাই বলছি। ওকে, আরেকটি প্রশ্ন নিশ্চয় আপনাকে অনেকবার এর সম্মুখীন হতে হচ্ছে যে আচ্ছা দেখুন, এই দেখুন অনবরত কাঁপতেছে আবার তো, মানে নিষিদ্ধ সংগঠন দেখতে হিজবুত পাচ্ছেন? তাহরীরের সাথে আচ্ছা, আরেকটু। আপনার কি একটা সম্পর্ক রয়েছে কি রয় নাই? আপনার কি তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা আছে কিনা? কারণ হিজবুত তাহরীর সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল। তো অন্যদিকে কালো ব্যানার নিয়ে হঠাৎ করে কালেমা লেখা ব্যানার খোদ ঢাকা শহরে নিয়ে মিছিল বেরোচ্ছে, এগুলি নিয়ে আসলে আপনার অবস্থান কি? আপনি যদিও পরিষ্কার করেছেন, মানে কেউ এরকম কোনো দেখাতে পারে নাই যে আপনার সাথে হিজবুত তাহরীরের কোনো রকম সম্পর্ক রয়েছে। কোথা থেকে এটা আসলো? ভারতীয় পত্রপত্রিকা কোথা আচ্ছা রে ভাই, একটু কাপাকাপি বন্ধ কর। হ্যাঁ, এটা অসভ্যতা, নাহলে ট্রিটমেন্ট নে। আচ্ছা, শোনা যাক। থেকে এটা বললো সেটি আলাদা প্রশ্ন। আপনার জায়গা থেকে আপনি হিজবুত তাহরীরকে আসলে কিভাবে দেখেন সেটা যদি একটু বলতেন। যারা হিজবুত তাহরীর বলেছেন তাদের উপর বার্ডেন অফ প্রুফ, ইট ইজ নট জি। মাই কনসার্ন টু প্রুভ। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাকে প্রশ্ন করা হয়েছে একটা, উত্তর দিয়েছে আরেকটা। সে বলেছে যারা বলেছে আমি হিজবুত তাহরীর করি, হ্যাঁ, এইটা তাদেরকে প্রমাণ করতে হবে। আরে বাবা, তুমি যদি হিজবুত তাহরীর নাই করতে তাহলে সরাসরি উত্তর দিতে। তুমি যদি হিজবুত তাহরীর না করতে তাহলে সরাসরি তোমার উত্তর হতো আমার হিজবুত তাহরীরের সাথে কোনো সম্পর্ক নাই, আমি হিজবুত তাহরীর করি না। বরং তুমি উত্তর দিয়েছো ঘুরিয়ে পেঁচিয়ে। তুমি বলেছ যারা বলেছে আমি হিজবুত তাহরীর করি, বার্ডেন অফ প্রুফ তাদের উপর বর্তায়, তারাই প্রমাণ করতে হবে। তো তাদের প্রমাণের দরকার কি? তুমি সরাসরি বলে দিলে তো পারতে যে আমি হিজবুত তাহরীর করি না, সিম্পল আনসার। তো তার প্রশ্নের উত্তর থেকেই স্পষ্টত বোঝা যাচ্ছে যে সে হিজবুত তাহরীর করে এবং সে হিজবুত তাহরীরের জঙ্গি। ঠিক আছে, আর একটু শোনা যাক। জি, আপনি ঠিক আছে, তারা আপনার ব্যাপারটা যদি নাও থাকে, হিজবুত তাহরীরের যেহেতু সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল, আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে? হিজবুত তাহরীর রাজনৈতিকভাবে সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল হুম হুম। 5 আগস্ট পর্যন্ত, এবং এখনো নিষিদ্ধ। এখনো যদি নিষিদ্ধ, এখনো যদি হ্যাঁ এখনো নিষিদ্ধ, ওকে, আইনত নিষিদ্ধ সংগঠন। এবং যদি হিজবুত তাহরীরের প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো, তাহলে জামাতের আমির যেভাবে দাওয়াত পেয়েছেন 5 আগস্টে, সেইভাবেই হিজবুত তাহরীরের যিনি দায়িত্বে আছেন, আমি জানি না, তাদেরকে চিনি না, কোনোদিনও তাদের সাথে আমার আরে প্যাথোলজিক্যাল লায়ার, একটু আগে বললি যে হিজবুত তাহরীরের সদস্য তোমাকে যারা বলে তারাই প্রমাণ করতে হবে তুই হিজবুত তাহরীর কিনা। ওয়াও, এই প্রশ্নের এই উত্তর থেকেই তো বোঝা গেল তুই হিজবুত তাহরীর করিস। আর হিজবুত তাহরীরকে মানে ইনুস কেন দাওয়াত দেবে? হিজবুত তাহরীর তো নিষিদ্ধ ঘোষিত সংগঠন। বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন, এখনো নিষিদ্ধ। তো নিষিদ্ধ সংগঠনকে ইনুস কেন দাওয়াত দেবে? আর হিজবুত তাহরীরকে তো দাওয়াত দেওয়ার প্রশ্নই উঠে না। হিজবুত তাহরীরের বড় মালটিকে ইনুস ইনুস তার সরকারে ঢুকিয়ে ফেলেছে। হিজবুত তাহরীরের বড় মালটি হচ্ছিস তুই। তোকে ইনুস ক্লিন্টন ফাউন্ডেশন পর্যন্ত নিয়ে গিয়েছে। মাহফুজ আলম মিনস হিজবুত তাহরীর,
সুতরাং হিজবুত তাহরিরকে তো ডাকার প্রশ্নই উঠে না। কান টানলে যখন মাথা চলে আসে তখন মাথাকে আলাদা করে টেনে নিয়ে বুকে জড়ানোর দরকার পড়ে না বা বুকে রাখার দরকার পড়ে না। হিজবুত তাহরির তো তুই, তোকে যখন ইউনূস ক্ষমতার ভাগীদার বানিয়েছে তখন হিজবুত তাহরিরকে ডাকার তো আলাদাভাবে জামাতের মতো ডাকার কোনো প্রয়োজন পড়ে না বা ইনভাইট করার কোনো প্রয়োজন পড়ে না। বুঝতে পারছিস? বুঝিস না? আমরা তো বুঝি। এই চালাকি করার তো আমাদের সাথে চলবে না, নয় কি? আর একটু শোনা যাক। মুখ দেখাদেখি হয়ে এটা হয়নি। একটা ইন্টারেস্ট। তো এইটা ওদেরকে দাওয়াত দেওয়ার কথা। অথবা ওরা আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাজবাজ, যেভাবে তারা এক্সপ্রেস করতেছে, তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাট আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছেন সরকার 3 জন হিজবুত তাহরিরকে অ্যারেস্ট করেছে, তারপর ছেড়ে দেওয়া হয়েছে। ওয়াও, ওয়াও, হাততালি। হিজবুত তাহরিরের 3 জনকে সরকার অ্যারেস্ট করেছে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দেখো আমরা জঙ্গিদেরকে অ্যারেস্ট করেছি, তারপর আবার ছেড়ে দিয়েছে। এটা তো তুই নিজেই স্বীকার করলি না? হিজবুত তাহরিরকে তো ইউনূস 3 জনকে অ্যারেস্ট করেছে মানে দায়ভার ঘুচানোর জন্য, আবার ছেড়েও দিয়েছে। তার চেয়ে আরো বড় কাজ করেছে কি? আরো যে বড় কাজ করেছে সেটি হলো যে হিজবুত তাহরির সহ যত জঙ্গি ছিল সবাইকে জেলের দরজা খুলে দিয়ে ছেড়ে দিয়েছে। ঠিক আছে? 3 জন ছেড়ে দিয়েছে, 3 জনের চেয়ে বেশি জঙ্গি ছেড়ে দিয়েছে, 3,000-এর উপর জঙ্গি ছেড়ে দিয়েছে। ঠিক আছে, 3 জন তো কম। দেখুন তার চেহারার অবস্থা। হ্যাঁ, এত প্যাথোলজিক্যাল লায়া দেখেন, আমি প্রমাণ করে দিলাম। এই হিজবুত তাহরির সংক্রান্ত প্রশ্নের একটা উত্তর সে সহজভাবে দেয় নাই, ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। ঠিক আছে? সরকার জায়গা থেকে বিভিন্ন ডেটারেন্স নেওয়া হয়েছে এবং নেওয়া হবে আরো। তো এখানে আসলে কোনো রকম আন্ডার টেবিল কোনো এগ্রিমেন্ট নেই, কোনো কৃতজ্ঞতার বোধ নেই। আচ্ছা, এই দেখুন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। আপনারা যদি কোনো লাই ডিটেক্টরকে নিয়ে আসেন তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে লাই ডিটেক্টর বলতে পারবেন যে সে মিথ্যা বলছে। হ্যাঁ, বরং বাংলাদেশের জনগণের একটা বৃহত্তর অংশ যাদের বিভিন্ন অ্যাসপিরেশন আছে, কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ পুরোটা ইসলামী রাষ্ট্র হয়ে যাক, কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হয়ে যাক, থাকতেই পারে। ওকে, কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ থেকে চিটাগাং হিল ট্রেক্স আলাদা হয়ে যাক, থাকতেই পারে। এখন সবগুলো অ্যাসপিরেশন আমাদের ভাবতে হবে যে মানে অধিকাংশের অ্যাসপিরেশনটা বাংলাদেশ রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র, যেটার কাঠামো আমরা একটা স্বাভাবিক রাষ্ট্র হিসেবে যেরকম কাঠামো থাকবে, একটা সেকুলার কাঠামো থাকবে। এই প্রসঙ্গগুলিতে জানাব আলম, আমরা এই প্রসঙ্গগুলিতে আসবো। আপনি যে বললেন বলে আমি একটু বলতেছি যে সেনাবাহিনী প্রধান। আচ্ছা, আর কথা বলতে চাচ্ছি না। আমার যেগুলো প্রমাণ করার আমি প্রমাণ করে দিলাম। সে বলেছে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, হিজবুত তাহরিরের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু তার প্রশ্নের উত্তরের মাধ্যমে বোঝা গিয়েছে যে তার সম্পৃক্ততা রয়েছে। সে বলেছে জামাতকে ইউনূস সরকার ইনভাইট করেছে। জুলাই আগস্টের পরপরই ইনভাইট করেছে। তো জামাতকে ইনভাইট করার সাথে সাথে হিজবুত তাহরিরকেও ইনভাইট করতে পারতো। আমি আগেই বলেছি হিজবুত তাহরিরকে তো ইনভাইট করার প্রশ্নই উঠে না, কারণ হিজবুত তাহরিরের বড় বড় লিডারকে যখন ক্ষমতায় বসিয়ে দিয়েছে, হিজবুত তাহরিরকে ইনভাইট না করলেই হয়, ইনভাইট করার প্রয়োজন পড়ে না। আর আমি তার বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা বুঝতে পেরেছেন। তো হি ইজ মেন্টালি সিক। এরপরে আরেকটি কথা বলতে চাচ্ছি, হি ইজ এ প্যাথোলজিক্যাল লায়ার। এটা হচ্ছে ভয়ঙ্কর ধরনের জঙ্গি। এটি বাংলাদেশে সমস্ত অপপ্ল্যান এটি করে যাচ্ছে। হ্যাঁ, একটার পর একটা অপপরিকল্পনা এই অসভ্যটা করে যাচ্ছে, বুঝতে পারছেন? তো আমি অনেক কিছু আপনাদেরকে আজকে বললাম।
আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। আর সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।